আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য সবসময় আমাদের কাম্য। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও চলে আসলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে। গত ক্লাসে আমরা বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি বিপণন পরিবেশ দুই ধরনের, এক হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। আমরা ব্যষ্টিক পরিবেশটা গত ক্লাসে আলোচনা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভালো করে এই লেকচারটা ভালো করে দেখেছেন এবং শুনেছেন। আশা করছি আপনাদের উপকার হবে। তো আজকে আমরা সামষ্টিক পরিবেশ নিয়ে আলোচনা করব, যে আমাদের বিপণন পরিবেশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ। এই টপিক থেকেই আমাদের সবসময় প্রশ্নটা নির্ধারণ করা হয়। তো সেই ক্ষেত্রে তার ধারাবাহিকতা আমরা ব্যষ্টিক পরিবেশ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সামষ্টিক পরিবেশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু বোর্ডে খেয়াল করবেন, সামষ্টিক পরিবেশ 6 ধরনের আছে। একটা হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ, একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, একটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ, আর একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। এই 6টা পরিবেশ যদি আমরা না বুঝি তাহলে আমাদের পক্ষে আনসার করাটা কঠিন হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এই 6টা পরিবেশ নিয়ে বিস্তারিত আমি বর্ণনা করব। আপনারা যদি খেয়াল করে শুনেন, আশা করি আপনাদের অর্জনটা ভালো হবে। প্রথমে আমরা সমষ্টিক পরিবেশের সংজ্ঞাটা ওই দিন দিয়েছিলাম। এই ব্যষ্টিক এবং সমষ্টিক দুইটা আজকে আর একটু রিপিট করছি, ঠিক আছে? তাহলে ব্যষ্টিক পরিবেশ এবং সমষ্টিক পরিবেশ, এখানে শুধুমাত্র একটা বা দুইটা শব্দ যোগ করে দিলে কি আমাদের সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যায়। গতদিন আমরা সমষ্টিক পরিবেশের সংজ্ঞা দিয়েছিলাম, ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞা দিয়েছিলাম। ব্যষ্টিক পরিবেশ হলো ওই সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যদি প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাহলে সেটা হবে ব্যষ্টিক পরিবেশ, আর যদি সেটা পরোক্ষভাবে প্রভাবিত করে তাহলে সেটা হবে সামষ্টিক পরিবেশ। তাহলে আজকে আমরা সামষ্টিক পরিবেশটা বলছি, খেয়াল করেন। সামষ্টিক পরিবেশ হলো ওই সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে। কিভাবে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু সহজভাবে বলতে গেলে, যে সকল পক্ষ বা উপাদান সরাসরি নিয়ন্ত্রণ করা যায় সেটা হচ্ছে ব্যষ্টিক, আর যেটা সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না সেটাকে বলা হয় সামষ্টিক পরিবেশ। আবার বলছি, যে সকল পক্ষ বা উপাদানকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না তাকে বলা হয় সামষ্টিক পরিবেশ। তাহলে সামষ্টিক পরিবেশটা আমরা একটু আইডিয়া করতে পারলাম, আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ। জনসংখ্যাগত পরিবেশটা হচ্ছে এই সামষ্টিক পরিবেশের প্রধান এবং প্রথম পরিবেশ, ঠিক আছে? প্রধান একটা বিষয় একটি দেশের। তাহলে জনসংখ্যাগত পরিবেশটা আমরা কিভাবে চিনব, খেয়াল করেন। একটি দেশের জনসংখ্যার আয়তনটা কেমন হবে, তার জনসংখ্যার ঘনত্ব কেমন হবে, জনসংখ্যার অবস্থানগুলো কেমন হবে, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, জাতি, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা জনসংখ্যাগত পরিবেশ। তাহলে জনসংখ্যা পরিবেশটা কি? বিপণনকারী প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ। একটি দেশের জনসংখ্যার আয়তন, খেয়াল করেন, জনসংখ্যার আয়তন, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার অবস্থান, জনসংখ্যার বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, জাতি ইত্যাদি হচ্ছে জনসংখ্যা পরিবেশের অন্তর্গত। যদি আমরা প্রশ্নটা সাজাই, যদি বলা হয় চট্টগ্রাম জেলার মিরসরাই থানার ইকোনমিক জোন সম্ভাবনাময় একটা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে, এটার ভিত্তি করে বিশ্বের কিন্তু মিরসরাইকে প্রাধান্য দেবে কিসের? যে এখানকার হয়তো বলা হতে পারে যে মিরসরাই জনসংখ্যার আয়তন বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি, এই কারণে এখানকে বাছাই করা হয়েছে। তাহলে এখানে যখন বলা হয়েছে জনসংখ্যার আয়তনের কথা বলা হয়েছে, জনসংখ্যার ঘনত্বের কথা বলা হয়েছে, তাহলে বুঝতে হবে এটা জনসংখ্যাগত পরিবেশ। আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থনৈতিক পরিবেশ, আমরা অর্থনৈতিক মানে টাকাকে বুঝি। অর্থ বলতে আমরা কি বুঝি? টাকাকে বুঝি। তাহলে একটি দেশের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে ধারণা পেতে হলে সেই দেশের মানুষের জীবনযাত্রার মানটা
দেখলেই হয়। যে যে দেশের জীবনযাত্রার মান যত বেশি সেই দেশে অর্থনৈতিক তত সমৃদ্ধশালী। ঠিক আছে, তাহলে এখানে অর্থনৈতিক পরিবেশটা, একটি দেশের অর্থনৈতিক পরিবেশ জানতে হলে কি করতে হবে, এই জীবনযাত্রার মানটা শুধুমাত্র বাজারে পণ্য সরবরাহ করাটা বিপণনকারীর কাজ নয়। তাহলে বিপণনকারীকে অবশ্যই দেখতে হবে যেখানে সে বিপণন কার্যক্রমটা সম্পাদন করবে সেই অঞ্চলের সেই এলাকার যে জনসাধারণ যারা আছে তাদের আয় কেমন, তাদের ক্রয় ক্ষমতা কেমন, তাদের ব্যয়ভাসটা কেমন, এই বিষয়গুলো থাকতে হবে। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক পরিবেশটা গঠিত, অর্থাৎ যেখানে বিপণন কার্যক্রমটা সম্পাদন করা হবে সেই অঞ্চলের মানুষদের আয় কেমন, তাদের জীবনযাত্রার মান কেমন, অর্থাৎ জীবনযাত্রার মান কেমন, তাদের এই ব্যয় করার ক্ষমতা কেমন, ব্যয় করার ইচ্ছা কেমন, এই বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো দ্বারা আমরা অর্থনৈতিক অবস্থায় অর্থনৈতিক পরিবেশটা আমরা বুঝতে পারি। এখন একটা দেশ, আমরা আমাদের বাংলাদেশ হচ্ছে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ বেশি। এখানে যদি আমরা যেই সরি যে অনেক বেশি আয় সম্পন্ন, অনেক বেশি উচ্চ আয় সম্পন্ন মানুষের কথা চিন্তা করে যদি পণ্য উৎপাদন করে তাহলে সেটা খাবে না। কেন খাবে না? কারণ আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের শ্রেণীর মানুষ বেশি, এই জন্য ওদেরকে প্রাধান্য দিয়ে কি বিপণন কার্যক্রম সম্পাদন করতে হবে। তারপরে আমাদের এই যে অর্থনৈতিক পরিবেশটা গেল, এবার আছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক জিনিসটা কি? যেটা প্রকৃতি প্রদত্ত, যার সৃষ্টিতে, যার নিয়ন্ত্রণে মানুষের কোনো হাত নেই, সেগুলোকে বলা কি প্রাকৃতিক পরিবেশ। যেমন প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা বুঝি যে জলবায়ু, আবহাওয়া, নদ নদী, ঠিক আছে, নদ নদী, পাহাড় পর্বত, খাল বিল, এগুলো সবগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। ঠিক আছে, কারণ এগুলা কি সৃষ্টি লগ্ন থেকেই শুরু হয়েছে, সৃষ্টি লগ্ন থেকে সৃষ্টিগত এগুলো নিয়ন্ত্রণ করে, এগুলা নিয়ন্ত্রণ মানুষের কোনো হাত নেই। প্রশ্নটা এভাবে সাজানো হতে পারে যে বঙ্গোপসাগরে এই বাংলাদেশের কেডিএস গ্রুপ বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের মাধ্যম সমুদ্র পথে যে তাদের উৎপাদনের জন্য কাঁচামাল কাঁচামাল নিয়ে আসেন, আমদানি করেন। এখন ওই আমদানি করার সময় এই সমুদ্রে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার কারণে পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে আপনার এখানে প্রশ্ন রাখবে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কোন ধরনের পরিবেশের অন্তর্গত। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা উত্তরটা মিলিয়ে নেন। হয়েছে প্রাকৃতিক পরিবেশের কারণে কি তার ক্ষতিটা হয়েছে। তাহলে প্রাকৃতিক পরিবেশটা আমাদের ক্লিয়ার। তা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশটা কি? যে আমরা জানি প্রযুক্তি কি জিনিস, সেটা আমাদের হাতে হাতেই আছে। যে আমি যে এখন লেকচার দিচ্ছি এটাও প্রযুক্তির ফল। প্রযুক্তি না থাকলে আপনাদের সামনে যে অনলাইন ক্লাসগুলো নিয়ে আমরা আসতে পারতাম না। তাহলে প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে নতুন নতুন পণ্য সৃষ্টি হয়, নতুন নতুন পণ্যের উদ্ভব হয়, নতুন নতুন পণ্যের বাজার সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের কারণে আমরা আমাদের হাতে হাতে মোবাইল পাচ্ছি, তারপরে কম্পিউটার পাচ্ছি, ল্যাপটপ পাচ্ছি, যে আরো অনেক কিছু যেটা আমাদের হাতের নাগালে চলে আসে, যেগুলো কিসের কারণে? প্রযুক্তিগত পরিবেশের কারণে। প্রযুক্তি আমাদেরকে এতটা সহজ করে দিয়েছে, এতটাই জনপ্রিয় করে দিয়েছে যে আমরা মোবাইলের মাধ্যমে এখন কেনাকাটা করতে পারি। মোবাইলের মাধ্যমে কি কেনাকাটা করতে পারি, আমরা এখানে বসে টাকাটা পেমেন্ট করতে পারি, এখানে বসে আমরা পণ্যটা কি আমাদের হাতেও চলে আসে। এটা কিসের ফল? প্রযুক্তিগত পরিবেশের ফল। তারপর হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশটা কি? যেটা আমরা রাজনৈতিক পরিবেশটা হচ্ছে সরকারের নিয়ম নীতি, আইন কানুন, সামাজিক স্বার্থ সংরক্ষণকারী সংগঠন নিয়ে কি রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, রাজনৈতিক পরিবেশ হতে গেলে সেখানে নিয়ম নীতির কথা আসবে, আইনের কথা আসবে। মনে করেন যে আমাদের দেশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, যে কিছুদিন আগে আমরা যখন প্রথম পত্র পড়তেছিলাম সেখানে উৎপাদন মাত্রা একটা চাপটা ছিল, ওখানে আমরা শিল্পনীতি পড়েছিলাম। দুই ধরনের শিল্পনীতি আইন আছে বর্তমানে। শিল্পনীতি আইনটা চলছে 2016 অনুযায়ী, এটা একটা সরকারের আইন। তাহলে এটা হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের অন্তর্গত। তাহলে যে কোনো নিয়ম নীতি, আইন, তারপরে যে কোনো আইন কানুন, যে আইনগুলো জারি করা হয়েছে সরকারিভাবে হোক অথবা সরকারিভাবে তো হবেই, পাশাপাশি সামাজিক স্বার্থ সংরক্ষণকারী যে সংগঠনগুলো আছে তারাও কিছু বিধিনিষেধ দিয়ে থাকে। এর ফলাফলে এর মাধ্যমে এগুলো কিসের অন্তর্গত? রাজনৈতিক পরিবেশ। তাহলে রাজনৈতিক পরিবেশ হতে গেলে অবশ্যই সরকারের নিয়ম নীতির কথা আসবে, সরকারের আইন কানুনের কথা আসবে। তো সরকারের আইন কানুন নিয়ম নীতির কথা বললেই আমরা বুঝতে পারবো সেটা রাজনৈতিক পরিবেশ। তার হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশটা আমরা বুঝি এক এক দেশের আচার আচরণ, মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, ঠিক আছে, এক এক দেশের মানুষের আচার ব্যবহার এক এক রকম,
ঠিক আছে, সেটা কিসের ফলাফলে? সাংস্কৃতিক পরিবেশের কারণে। এক দেশে যেমন আমরা যদি বলতে যাই, এই আমরা আমাদের দেশে পহেলা বৈশাখ হয়, আমরা পহেলা বৈশাখে আমাদের ড্রেস কোডটা একরকম থাকে। আমরা এই 14 ফেব্রুয়ারি একভাবে উদযাপন করি, 16 ডিসেম্বর একভাবে উদযাপন করি, এগুলো আমাদের সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত। অর্থাৎ আমরা গ্রামে যারা বাস করি আমাদের এই আঞ্চলিক ভাষা একরকম, যারা শহরে বাস করে শহরের ভাষাটা আর এক রকম। তাহলে এটা কিসের কারণে? সামাজিক মূল্যবোধের কারণে। অর্থাৎ আমরা যারা মুসলমান, আমাদের ধর্মীয় পোশাক হচ্ছে পাঞ্জাবি পাজামা, আর হিন্দুদের ধর্মীয় পোশাক হচ্ছে ধুতি পাজামা। ঠিক আছে, তাহলে এখানে কিছু পোশাকের একটা ভেরিয়েশন আছে। কি কারণে? সামাজিক মূল্যবোধের কারণে। ঠিক আছে, অর্থাৎ আমরা এই সামাজিক মূল্যবোধের কারণে আমাদের এই কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের রীতিনীতি, আচার আচরণ, তারপরে কথাবার্তা, চাল চলন, তারপর ধর্মীয় অনুশাসনগুলো, এগুলো কিসের উপর নির্ভরশীল? সাংস্কৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তাহলে আমরা আজকে বিপণন পরিবেশের সাংস্কৃতিক পরিবেশগুলো আমরা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এখানে দুইটা টপিকস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ। এই দুইটা টপিক যদি আমরা জানতে পারি, আমাদের জন্য উত্তর করা কোনো কষ্টসাধ্য হবে না। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি কয়েকটা বোর্ড কোশ্চেন নিয়ে আসব, যাতে আমি যে দুইটা টপিকস পড়িয়েছি এই দুইটা টপিক্সের মিল আপনারা পান কিনা সেটা আমরা যাচাই করব। সেই জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুত হন। আর আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ে বিপণন পরিবেশের আমি দুইটা টপিকস পড়িয়েছি আপনাদের। বিপণন পরিবেশ কাকে বলে, সামষ্টিক পরিবেশ কাকে বলে, ব্যষ্টিক পরিবেশ কাকে বলে, তার উপাদানগুলো, জাস্ট এইটুকুই আপনারা একটা হ্যান্ডনোট তৈরি করে নেবেন, যে গত এই প্রথম প্রথম অধ্যায় থেকে যেভাবে করেছেন এভাবে কাজটা করে নেবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।